বাইলটা ওই পাকস্থলীর যে অ্যাসিড সেটাকে নিউট্রালাইজ করে। নিউট্রালাইজ মানে প্রশম যদি না করে কোনো খাবার আমাদের হজম হবে না, কোনো খাবার হজম হবে না। তাহলে যদি ওই বাইল অ্যাসিডটাকে নিউট্রাল না করতে পারে তখনই অ্যাসিড হবে, অম্বল হবে, টকটক ঢেকুর উঠবে। তখন আমরা কি করি? অ্যান্টাসিড খাই, গ্যাসের ওষুধ খাই। কেন? ওই বা প্রচুর জল খাই। জল খেলে অ্যাসিডটাকে নিউট্রাল করে দেবে, বা অ্যামাইনো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এরকম চুন জল। আগেকার কালে এত লেখাপড়া ছিল না, আমাদের বাবা মারা ছোটবেলায় এই পেট ফেপে গেছে, গ্যাস হয়েছে রে, চুনের উপরে চুন, বাড়িতে চুনটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, চুন, ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে তোমরা বারবার সেনকে বলছিলে কলিচুন কলিচুন। তাহলে ক্যালসিয়াম অক্সাইড জলের মধ্যে ফেললে দেখবে টকবক টকবক করে ফোটে, তাপ উৎপাদক বিক্রিয়া, তাপ উৎপাদক বিক্রিয়া, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়। তাহলে এই যে চুন জলটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই চুন জলটা খেলে পরে ওই অ্যাসিডটাকে নিউট্রাল করে। যাই হোক, এই বেসিক এই সমস্ত বিষয়গুলো নয়, আমি তবু একটু প্রেক্ষাপটটা আলোচনা করলাম। তাহলে মূল প্রেক্ষাপটটা কি? টাইকোনিম্ফ মানে যেটা হচ্ছে উই পোকা, কাঠ হজম করতে পারে। তার মানে একদম সিম্পল উত্তর, আমি অত জটিলতা বা কোনো কিছুতে যাব না। তার মানে টাইকোনিম্ফের দেহে অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক, প্রোটিওলাইটিক ছাড়াও আরও আর একটা উৎসেচক নিঃসৃত হয়, সেটা হচ্ছে সেলুলোজ ভঙ্গকারী উৎসেচক। সে তার স্টমাকে কিছু জীবাণু আছে, তারা সিক্রেশন করছে, সেটা তোমার দেখার দরকার নেই। তোমার মূল প্রশ্নের উত্তরটাই কি না, সেলুলোজ ভঙ্গকারী উৎসেচক নিঃসৃত হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ, গরু বিচুলি খেয়ে হজম করতে পারে। কেন? গরুর পাকস্থলীতে সেলুলোজ ভঙ্গকারী উৎসেচক নিঃসৃত হয়, তাই সেলুলোজ ভঙ্গক হয়। এইবারে প্রশ্ন, আমাদের ক্ষেত্রে তাহলে কেন হয় না সেলুলোজ ভঙ্গকারী উৎসেচক? আর একটা ব্যাপার থাকবে তাহলে, কারণ আমাদের পাকস্থলীতে সেলুলোজ ভঙ্গকারী কোনো উৎসেচক নিঃসৃত হয় না। উৎসেচক নিঃসৃত না হলে পরে কি হবে? সেটা হজম হবে না। পরিষ্কার ক্লিয়ার হলো কি বিষয়টা? এইবারে দেখো, আরো আর একটা ব্যাপার আমি বলে দিই, সেলুলোজ ভঙ্গকারী উৎসেচক নিঃসৃত হয় না, হজম হয় না। আর একটা কি কোন বিষয় বলতে যাব ভাবছিলাম, হজমের ক্ষেত্রেই, ডাইজেশনের ক্ষেত্রেই, যাই হোক এখন মাথায় আসছে না। বিএমআর মাথায় রাখবা, বেসাল মেটাবলিক রেট, বেসাল মৌল বিপাক হার। বিএমআই মনে রাখবা, বেসাল মেটাবলিক ইন্ডেক্স। এই বিষয়গুলো, হ্যাঁ বডি মাস ইন্ডেক্স, হ্যাঁ বেসাল মেটাবলিক রেট ওটা বিএমআর, আর এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। আর এরকম অ্যাব্রিভিয়েশন অনেকই আসবে, কিন্তু আমরা এখানে হজমের কথাই বেশিরভাগ করে বলছিলাম। তাহলে আমরা সেলুলোজ হজম করতে পারি। আর একটা ক্ষেত্রে আমাদের হজম হয় না, কোন ক্ষেত্রে? যদি আমাদের স্টমাকে অ্যাসিডিক বা অ্যালকালাইন হয়ে যায়, অর্থাৎ নিউট্রাল হতে হবে, প্রশম না হলে খাবার হজম হবে না। আর একটা বিষয় যেটা বলছিলাম, আমরা ছোলা খাই, ছোলাতে দেখবা সেলুলোজও আছে, কার্বোহাইড্রেট আছে, সেলুলোজও আছে। কেন খাই? আমরা শাকসবজি খাই রান্না করে, শাকসবজির মধ্যে সেলুলোজ আছে। কেন খাই? প্রশ্ন দেবে, সেলুলোজ খাই কেন আমরা? মল বর্ধক। তোমার বল না কনস্টিপেশন হচ্ছে, পায়খানা হচ্ছে না, তুমি যদি সেলুলোজ না খাও, তাহলে শাক সবজি তরি তরকারি যেগুলো আমরা খাই, তাহলে অনেক সেলুলোজ যেগুলোকে হজম করতে পারে না, সেগুলো কিন্তু মল তৈরি করে এবং দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। বুঝতে পারলাম? পুরো বিষয়টা ক্লিয়ার হলো। কেননা আমাদের সেলুলোজ হজম হয় না, গরুর হয় বা উই পোকার হয়। পরিষ্কার তো? তার সঙ্গে আর একটা মনে রাখবা, লিন্ডেম্যানের 10% সূত্র। আমাদের দেহে যদি 100 কেজি খাবার খাই, 10%, অনলি 10% দেহ গঠনে লাগে, মানে পুষ্টিতে লাগে। খাদ্যের প্রয়োজনীয় অংশ দেহে অঙ্গীভূত হওয়াকে বলা হয় পুষ্টি, এবং এই পুষ্টির জন্য মাত্র 10% আমাদের দেহ গঠনের কাজে লাগে। এটা বিজ্ঞানী লিন্ডেম্যান সর্বপ্রথম প্রমাণ করে দিয়েছিলেন। বাকি 90% দেহ থেকে বেরিয়ে যায়। এটা বিজ্ঞানী লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয় এটাকে। ঠিক আছে? এইটুকুন পর আর কোনো প্রশ্ন বলো, জীববিজ্ঞানের যে কোনো প্রশ্ন বল। তো তুমি কি প্রশ্ন বলছিলে বলো? বিসূচিকা রোগ কাকে বলে? হ্যাঁ, এবারে বিভিন্ন ডিজিজ রয়েছে, ডিজিজটা ইংরেজি নামটা দেখো। এরকম বিভিন্ন ডিজিজ আছে, সেই ডিজিজটা বিভিন্ন মাইক্রোবসের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে।
এটাই নামটা ইংলিশে দেওয়া নেই এখানে দেখি চ্যাপ্টারটার মধ্যে আছে। এটা তোমাদের ঘুরে নাও। হ্যাঁ বলো, তোমার দিকে ঘুরে নাও, তাহলে বইটা ধরতে পারবে। তোমাদের দিকেই থাক। এই চ্যাপ্টারটাই আছে দেখুন। হ্যাঁ এবারে দেখো অনেক রকম রোগ আছে, অনেক অসুখ আছে ডেফিসিয়েন্সিতে। গলগণ্ড বা গয়টার রোগ হয় কিসের জন্য? আয়োডিন কম খেলে পরে। আয়োডিন আয়োডিন যদি আমরা না খাই তাহলে গলগণ্ড বা গয়টার রোগ হয়, গলগণ্ড বা গয়টার। হ্যাঁ ডুয়ারমিজম আছে, জাইগান্টিজম আছে। হ্যাঁ গ্রোথ হরমোন যদি বেশি নিঃসৃত হয় তুমি দৈত্যের মতো হয়ে যাবে। আবার যদি গ্রোথ হরমোন কম নিঃসৃত হয় তুমি বেটে হয়ে যাবে। তাহলে হ্যাঁ এই নর্মাল হওয়াটাই হচ্ছে বিকাশ। অর্থাৎ যদি তোমার হরমোনগুলো উৎসেচকগুলো স্বাভাবিকভাবে নর্মালভাবে নিঃসৃত হয় তাহলে দেহে স্বাভাবিক কাজকর্মগুলো চলবে। পিটুইটারি গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারি গ্ল্যান্ডকে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে 3টে খণ্ড আছে, অগ্র, মধ্য, পশ্চাৎ। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে ম্যাক্সিমাম ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো যদি তোমার সঠিকভাবে নিয়ে, এই যে অঙ্কে মানে কেউ পড়া কম বুঝছে, কেউ পড়া ভালো বুঝছে, তার মানে তার বিকাশটা হয়েছে ন্যাচারালভাবে। ন্যাচারাল, তাহলে ন্যাচারালভাবে যদি সিক্রেশনগুলো আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গে সব সঠিকভাবে হয় তাহলে স্বাভাবিক বিকাশ হবে। হ্যাঁ এর জন্য কি না বলে যে একটা ইংরেজিতে আছে আইটি বিগিনস অ্যাট হোম। বাড়ির থেকেই আর আরো অনেকগুলো কাজ করে, অ্যাটমসফিয়ার, জেনেটিকও কাজ করে। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অপত্যজীব পিতৃমাতৃজীবের অনুরূপ হয়, অপত্যজীব পিতৃমাতৃজীবের অনুরূপ হয়। ব্রেন কালচার করতে হবে, সব কিছু ঠিকঠাক হলে পরে, সিক্রেশন ঠিক হলে পরে তাহলেই হবে। তার জন্য আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? আমাদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি বল, তুই বলে যা বড় গ্রন্থির নাম। লিভার। হ্যাঁ কতদিন ধরে শিখিয়েছি, যকৃৎ বা লিভার এসব আলোচনা করতে করতে সবচেয়ে ছোট গ্রন্থির নাম পিটুইটারি গ্ল্যান্ড। সবচেয়ে বড় হাড়ের নাম, এগুলো তো মনে রাখতে হবে বারবার। হ্যাঁ বারবার আলোচনা করে করে মনে রাখতে হবে। সবচেয়ে ছোট অস্থির নাম কানের মধ্যে আছে, ইনকাস টেবিস মেলিয়াস টেবিস। এগুলো বারবার আলোচনা করলে এগুলো বারবার মনে থাকবে। এগুলো ডিসকাস, গল্প করে অন্যভাবে সময় নষ্ট করলে হবে না, আর এত বই পড়েও মনে রাখা যাবে না। বুঝতে পারলি? ঠিক আছে।